দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শিশু ও কিশোরের মানসিক স্বাস্থ্য। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞর হাসপাতাল থেকে কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাতেমাতুজ জোহরা জ্যোতি, এবং উনি রয়েছেন রেজিস্ট্রার হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার জ্যোতি, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্রা এবং যমুনা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশু ও কিশোরের মানসিক স্বাস্থ্য নিয়ে আজ আমরা কথা বলবো। শিশু ও কিশোর আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের পৃথিবীর ভবিষ্যৎ। তো তাদের একটা সুস্থ মানসিক স্বাস্থ্য দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তো একটু শুরু করতে চাই, আসলে শিশুর মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মানসিক স্বাস্থ্য ব্যাপারটা আসলে একটা বিশাল অংশ। যদি আমি একটু ছোট করে বলি, WHO-র মতে মানসিক স্বাস্থ্য মানে হচ্ছে একটা মানুষ তার কি অ্যাবিলিটি আছে সেটা জানবে, দৈনন্দিন যে স্ট্রেসগুলো আছে সেগুলো সে ঠিকঠাক মতো কোপ করতে পারবে বা হ্যান্ডেল করতে পারবে, সে তার সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে এবং সে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবে। তো শিশু কিশোরের মানসিক স্বাস্থ্য কিন্তু এর বাইরে নয়। একটি শিশু যদি এগুলো কমপ্লিটলি করতে পারে, সেটি হচ্ছে একটি শিশুর সুস্বাস্থ্য বা ভালো মানসিক স্বাস্থ্যকে ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আপনি যেটা বললেন যে একটা শিশু হচ্ছে আসলে প্রোডাক্টিভিটি তার মধ্যে থাকবে। তো কিছু কিছু শিশুর ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে খুব সঠিকভাবে অন্যান্য বাচ্চার মতো সবার সাথে মিশতে পারে না, বা ক্লাসরুমে 5টা বাচ্চা যেরকম দুষ্টুমি করে কয়েকটা বাচ্চা সেরকম করছে না। তো সেটাকে কি আমি সুস্থতা ধরবো নাকি অসুস্থতা ধরবো? আমরা সুস্থটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ হিসেবে ইউজ করি, যে সকলের মাঝে যে ওই মানুষটি স্বাভাবিকভাবে খাপ খাওয়াতে পারছে কিনা। যখনই সে স্বাভাবিক আচরণের থেকে একটু আলাদা আচরণ করছে, তখন আমাদের আসলে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। আচ্ছা, এটি ডিপেন্ড করবে আসলে তার কতখানি ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সেই তীব্রতা অনুযায়ী আমি কতখানি অ্যাটেনশন দেব। সো আপনি যেটা বলেছেন যে অন্য বাচ্চাদের মতো সে না, সে একটু ভিন্ন আচরণ করছে, তাহলে অবশ্যই আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার। আচ্ছা, এখানে তো একটা কোয়েশ্চেন চলে আসে যে আমার বাচ্চা আসলে খুব ডিসিপ্লিনড, হ্যাঁ, সে হচ্ছে বাইরে গেলে বা হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় গেলে তেমন কিছু ধরে না, চুপ করে বসে থাকে, তেমন একটা কথা বলে না। তো এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যেই পড়ে, তাই কি? নাকি এটাতেও আমরা বলতে পারি যে না, এটা মানসিক স্বাস্থ্যের একটা দিক বিবেচনা করার মতো একটা বিষয়? আমার বাচ্চা যদি সেই ডিসিপ্লিনটা অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা সুস্থতা। কিন্তু আমার এখানে আরও 5টা বাচ্চা আসলে যে আচরণটি করার কথা, আমার সন্তান সেই আচরণটি করছে না। আপনি একটা বাসায় নিয়ে গিয়েছেন, বাচ্চাটা প্রথম দিকে একটু রিজিড থাকে, নতুন মানুষ সে মিশবে না, কিন্তু যখন একটু একটু করে সময় যায় সে কিন্তু একটু এক্সপ্রেসিভ হবে, এক্সপ্লোরেটিভ হবে, একটু ঘুরবে, একটু হাঁটবে, এটি স্বাভাবিকতা। কিন্তু আমি যদি দেখি যে আমার বাচ্চা কমপ্লিটলি অন্য বাচ্চার থেকে একদম রিজিড হয়ে আছে, সে কারোর সাথে আই টু আই কন্ট্যাক্ট করছে না, সে সোশ্যাল কমিউনিকেশন করছে না বা সোশ্যাল স্মাইলটা দিচ্ছে না, তখনই মনে করতে হবে দেয়ার ইজ সামথিং রং। আচ্ছা, সেটা কত বছর বয়স পর্যন্ত আমি ধরতে পারি শিশুদের ক্ষেত্রে? আচ্ছা, শিশুদের ক্ষেত্রে প্রতিটা বিকাশের একটি নির্দিষ্ট স্টেজ আছে, যে আমার বাচ্চা 6 মাস বয়সে বসবে, 8 মাস থেকে 1 বছরের মাঝে হাঁটবে, 7-8 মাসের দিকে সে একটু সোশ্যাল স্মাইল দিবে। এই বয়সগুলো যদি সে ক্রস করে যায় এবং সেটি যদি 2 মান্থের প্লাস মাইনাস হয়, তখনই আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। আচ্ছা, এবার চলে আসতে চাই কিশোরদের কথায়। কিশোর বয়সে সবচেয়ে সাধারণ সমস্যাগুলো কি কি হয়ে থাকে, বা আপনার কাছে হচ্ছে যারা সমস্যা নিয়ে আসেন তারা কি ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসেন? আচ্ছা, আমরা এই সমস্যাগুলোকে আমি মোটা দাগে 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এক্সটার্নালাইজিং আর একটা হচ্ছে ইন্টারনালাইজিং। তো এই জিনিসটা খুব কঠিন শব্দ, সহজ করে বলি, সেটা হচ্ছে ইন্টারনালাইজিং যে সমস্যাগুলো নিয়ে আসে সেটা আসলে আমরা দেখতে পাই না, ওই কিশোরটা নিজে অনুভব করে এবং সাফার করে। আর এক্সটার্নালাইজিং মানে হচ্ছে ওই কিশোরটার আচরণে পরিবেশ প্রভাবিত হচ্ছে। তো ইন্টারনালাইজিং যেটা কিশোর সাফার করে সেটা হচ্ছে খুব বেশি আসে ডিপ্রেশন, বিষণ্ণতা। আরেকটা যেটা আসে সেটা হলো ইটিং ডিসঅর্ডার, অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া, রেস্ট্রিক্টেড, মানে আমি এই খাবারটা খাবো, এটা খাবোই না, এইরকম একটা ইন্টারনালাইজিং প্রবলেম নিয়ে আসে। আর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে সে খুব দুশ্চিন্তাগ্রস্ত বা ভয় পাচ্ছে, এই জিনিসগুলা। আর যদি এক্সটার্নালাইজিং এর কথা বলি,
এটা এখন খুবই রেড অ্যালার্ট, সেটা হচ্ছে স্ক্রিন টাইম, ডিজিটাল স্ক্রিন অ্যাডিকশন যেটাকে বলি সেটা, সাবস্টেন্স বা মাদকাসক্তি, এবং এছাড়া আচরণগত যে ব্যবহারের সমস্যাগুলো সেটাকে আমরা বলে থাকি অবাধ্যতা রোগ অথবা কন্ডাক্ট ডিসঅর্ডার, এগুলো আমরা বেশি পেয়ে থাকি। অবশ্যই হচ্ছে আপনার কাছে এরকম প্যারেন্টসরা তো এসেই থাকেন যারা হচ্ছে এই ধরনের কমপ্লেইন নিয়ে আসেন যে আমার বাচ্চা কোনো কথা শুনছে না, বা হচ্ছে আমি তাকে যা খেতে দিই তা খাচ্ছে না, বা স্পেসিফিক একটা খাবার ছাড়া সে আর কিছুই খায় না। তো এই ধরনের সমস্যা নিয়ে তো অবশ্যই আপনার কাছে হচ্ছে প্যারেন্টসরা আসেন। আমরা আরও শুনবো, আরও প্রশ্ন রয়েছে আপনার কাছে। ডাক্তার জ্যোতি, আমরা কথা বলছিলাম অ্যানোরেক্সিয়া নিয়ে, যে হচ্ছে প্যারেন্টসরা আপনাদের কাছে কিন্তু এসেই থাকেন যে বাচ্চা এটা খাচ্ছে না, আমার বাচ্চা কোনোভাবেই হচ্ছে খাবার খায় না, তখন আপনারা আসলে কি পরামর্শ দিয়ে থাকেন, বা এটা মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ে কিনা? আচ্ছা, অ্যানোরেক্সিয়া ডিসঅর্ডার একটা মানসিক রোগ, এটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার। তো অবশ্যই এটি একটা মানসিক রোগের ভিতরেই পড়ে। এই রোগটি নিয়ে আমাদের কাছে খুব বেশি আসে মেয়েদের বাবা মায়েরা, ছোট কিশোরীদের মেয়েদের, এবং এটা খুব সোশ্যাল মিডিয়া থেকে তাদের ভিতরে ইনফ্লুয়েন্স হয় যে চিকন থাকতে হবে, শুকনা থাকতে হবে, এবং তারা এটি শিখে এবং সেই রকম করে তারা আসলে লাইফস্টাইলটা মডিফিকেশন করে, ফুড মডিফিকেশন করে, এবং তাদের মাঝে একটা চিন্তা থাকে যে আমি যাই খাবো আমি মোটা হয়ে যাব। এবং তাদের ভিতরে একটা কগনিটিভ ইরর থাকে, যখন তারা মিররে দেখে নিজেকে, যে আয়নায় দেখছে, তাদের মনে হয় যে আমি মোটা, এবং তারা এভাবে করে ধীরে ধীরে আরও খাবার কমাতে থাকে, যেটি তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে আসলে হ্যাম্পার করে। তো এই ধরনের বাবা মায়েরা যখন আমাদের কাছে আসে, তখন আমরা কগনিটিভ এররটাকে আইডেন্টিফাই করি, সেটিকে আসলে কারেক্ট করার চেষ্টা করি। এখানে সাইকোথেরাপি খুব গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিকেশনের সাহায্য নিয়ে থাকি। আচ্ছা, তাহলে এখানে বাবা মার আসলে বুঝতে পারার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাড্রেস করাটা, যে আসলে তার বাচ্চা কোনো মানসিক সমস্যায় ভুগছে কিনা, এটা প্রথমে অ্যাড্রেস করতে হবে। তো কিভাবে একটা বাবা মা বুঝবেন যে আসলে তার বাচ্চা কোনো মানসিক সমস্যা আক্রান্ত আছে? আচ্ছা, মানসিক সমস্যায় আক্রান্ত আছে কিনা বাবা মায়ের বোঝার জন্য খুব সহজ একটি উপায়, সেটি হচ্ছে আমরা 3টি জিনিসকে দেখব: চিন্তা, আবেগ, আচরণ। আমার বাচ্চা চিন্তার কোনো পরিবর্তন হলো কিনা, তার আবেগ মানে আবেগের বহিঃপ্রকাশ, সে কষ্ট পাচ্ছে বা আনন্দ পাচ্ছে কিনা সেটির একটি পরিবর্তন, এবং তার আচরণের পরিবর্তন, সে যেই সময়টাতে ঘুমাতো সেই সময়টাতে ঘুমাচ্ছে কিনা, সে যতটুকু খেত সেই ততটুকু সে খাচ্ছে কিনা, এবং সে যখন পড়াশোনা করতো সেই আগ্রহটা, পড়াশোনার পারফরমেন্স, সেই ধরনের আচরণের কোনো পরিবর্তন আছে কিনা। এই 3টা জিনিসের কোনোটাতে যদি তার আচরণের পরিবর্তন, আবেগের পরিবর্তন বা চিন্তার পরিবর্তন দেখে, তাহলেই বাবা মাকে বুঝতে হবে এখানে সমস্যা হচ্ছে। সে তার সন্তানের সাথে কথা বলবে, অবজার্ভ করবে, এবং সেটাকে সমাধানের চেষ্টা করবে। যখন সে সমাধানের চেষ্টা করেও পারছে না, তখন তার মানসিক রোগ বিশেষজ্ঞ সাহায্য নেওয়া প্রয়োজন। আচ্ছা ডাক্তার জ্যোতি, আমি একটু আগের দিকে ফিরে যেতে চাই। আপনি বললেন যে চেষ্টা করবে সন্তানের সাথে কথা বলা, প্রথম স্টেপ তো অবশ্যই হচ্ছে ফ্যামিলি থেকেই শুরু হবে। তো এই যে বাবা মার যে সন্তানের সাথে একটা রিলেশনের একটা গ্যাপ থাকে, যে আমি আমার বাচ্চার সাথে এই বিষয় নিয়ে আসলে কিভাবে কথা বলবো, যে কোনো বিষয়ে কথা বলবার জন্য কিশোর বয়সে কিন্তু নানান ধরনের হচ্ছে ফিলিংস কাজ করে, নানান ধরনের হচ্ছে মানসিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়। তো বাবা মা কিভাবে কথা বলবেন, বা এই যে সমস্যাটা তারা পারিবারিকভাবে কিভাবে সমাধান করতে পারেন, তারা কিভাবে ফ্লেক্সিবল হবেন আসলে? আচ্ছা, এটা একটু যদি বলি, সেটা হলো যে যাদের যেমন নিজস্ব কোনো আলো নেই, শিশু কিশোরদের কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে না। বাবা মা যা করে বা সে তার পরিবেশ থেকে যা শেখে তাই সে প্রতিফলন ঘটায়, তাই সে করতে থাকে। ছোটবেলা থেকে বাবা মা যদি তার সন্তানের সাথে এই কানেকশনটা তৈরি না করে, যে কিছু বাবা মাকে দেখি প্রতিটা কথাতে না বলে, করা যাবে না, শোনা যাবে না, বলা যাবে না, দেখা যাবে না। তো এই না থেকে শুরু হয় বাবা মায়ের শাসন, আচরণ। কিন্তু এখানে কোথায় কোথায় আমি শিশুর আচরণটাকে প্রেইজ করছি, প্রশংসা করছি না, সেখান থেকে কানেকশন এবং অ্যাটাচমেন্টের একটা উইকনেস তৈরি হয়। তার কারণে যখন আমার সন্তানটা হুট করে কিশোরী হয়ে যায়, বাবা মা এই কানেকশনটা স্টাবলিশ করতে পারে না, এবং তখনই এই ভেন্টিলেশনের একটা গ্যাপ সৃষ্টি হয়। তাই আমার যদি সন্তানের সাথে আমি আচরণ বা কথাবার্তা কিছু বলতে চাই, এই ছোটবেলা থেকে কানেকশনটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইজিলি সে ভেন্টিলেট করতে পারবে, বাবা মায়ের কাছে সমস্যার কথা বলতে পারবে, এবং বাবা মা এখানে তাকে হেল্প করতে পারবে। আচ্ছা, নিশ্চয়ই আপনি জানেন যে কিশোর বয়সে এখন সোশ্যাল মিডিয়ার প্রভাবটা কত বেশি, বা প্রত্যেকটা বাচ্চার কাছে এখন বলতে পারি যে একটা করে স্মার্টফোন থাকে। প্যারেন্টসরা নানান কারণে হয়তো দিয়ে থাকেন, কেউ কোচিংয়ে যাচ্ছে, সেই
সেফটির জন্য খোঁজ খবর রাখবার জন্য, বা যে প্যারেন্টসরা হচ্ছে জব করেন তারা হচ্ছে দিয়ে থাকেন যাতে খোঁজ খবরটা রাখতে পারেন, বাট তার প্রভাব কিন্তু অন্যভাবে পড়ছে। তো সেখান থেকে আসলে বাচ্চাদেরকে কিভাবে দূরে রাখা যায় বলতে পারি, বা ইতিবাচক দিকগুলো বা নেতিবাচক দিকগুলো আসলে কি কি রয়েছে এখানে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটা কথা হলো যে হাউ ইউ কন্ট্রোল ইট অর হাউ ইট কন্ট্রোল ইয়োরসেলফ। সো সোশ্যাল মিডিয়াকে আমি ইউজ করতে দিব না, ইন্টারনেটকে আমি ব্যবহার করতে দিব না আমার বাচ্চাকে, অবশ্যই দিব। আমরা বলছি আমরা মডার্ন ওয়ার্ল্ডে যাচ্ছি, আমরা ডিজিটালাইজেশন হচ্ছে, সেখানে আমি যদি আমার সন্তানকে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল স্ক্রিন থেকে বন্ধ করে দিই, সে কিন্তু পৃথিবীর একটা জগৎ থেকে আলাদা হয়ে যাবে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই, তারপর আমরা আবার ফিরছি এই প্রসঙ্গে। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি ফরহাদ বলছি। আমার একটু জানার বিষয় হচ্ছে, আমার মেয়ের বয়স 2 বছর, ওকে যদি মোবাইল না দেওয়া হয় তাহলে ও খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে। তো সেক্ষেত্রে আসলে আমরা, ওর মা এবং আমরা আসলে চিন্তা করছি যে ওকে যদি মোবাইল না দেই সেক্ষেত্রে মানে কি হতে পারে, বা ওকে মোবাইল ছাড়া খাওয়ানোর উপায়টা আসলে কি? আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন দর্শককে। আচ্ছা, আপনার প্রশ্ন খুবই কমন একটি প্রশ্ন, আমরা এটা খুবই পেয়ে থাকি। আমার কোনো প্রশ্ন নেই, আমি আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি বলেছেন আপনার বাচ্চার বয়স 2 বছর এবং তাকে মোবাইল না দিলে সে খেতে চায় না। ব্যাপারটা হলো কি, আমরা গবেষণায় দেখেছি কোনো একটি শিশুকে জন্মের পর থেকে একই কাজ যদি আমি 3 বার করি সেটি তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমার বাচ্চাকে আমি হয়তো বা ছোটোবেলা থেকেই মোবাইল দিয়ে খাওয়ানোটা অভ্যাস করিয়েছে এবং তার কারণে সে এখন সেই অভ্যাসটাকে বজায় রাখছে, সে মোবাইলের স্ক্রিন ছাড়া খেতে চায় না। তো যেহেতু এই অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাসটাকে কিন্তু আবার পরিবর্তন করা যায়, কোনো অভ্যাসই পার্মানেন্ট না। তো সেটাকে কি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সে কান্নাকাটি করবে, একটু কম খাবে, কিন্তু সে খাবে। সো সে যখন কান্নাকাটি করছে, আপনি তার সাথে সাথে মোবাইলটা দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি সেই আচরণটাকে প্রশ্রয় দিচ্ছেন। কান্নাকাটি করলেই মোবাইল পাওয়া যায়, কান্নাকাটি করলেই তুমি যেটা চাও সেটাকে আমি দিয়ে দিই। তাহলে কি করতে হবে, কান্নাকাটি করে সাথে সাথে দেওয়া যাবে না। আপনি বাচ্চাটাকে কোলে নেন, হাগ করেন, তাকে অন্য কিছু দিয়ে ডিস্ট্র্যাক্ট করেন। আর বাচ্চাকে অনেক খাওয়াতে হবে এমন কোনো কথা নেই, অল্প অল্প করে ভেঙে ভেঙে খাওয়ান, বাহিরের খাবারটি বন্ধ করেন, তাহলেই আপনার বাচ্চা খাওয়া শুরু করতে হবে, অল্প অল্প করে কিন্তু শুরু করতে হবে। সময় হচ্ছে আরেকটি বিরতির, এরপর আমি ফিরছি এই আলোচনা নিয়ে। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি কিন্তু বললেন যে ফোন না দিলে বাচ্চা খায় না, এবং তার উত্তর কিন্তু আপনি বিস্তারিত বলেই দিলেন যে আসলে আমরাই হচ্ছে তাদেরকে আসক্ত করি। এবার একটু জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বা হচ্ছে এই যে শিশু এবং কিশোরের মানসিক স্বাস্থ্য নিয়ে আর কি কি স্টিগমা রয়েছে যেগুলো আসলে আমরা জানি না বা অ্যাড্রেস করতে চাই না? শিশু কিশোরের মানসিক স্বাস্থ্য নিয়ে তো স্টিগমা আছে, মানে মোট কথা শুধুমাত্র মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক স্টিগমা। সেখানে বড় একটা স্টিগমা হচ্ছে মানসিক রোগের ডাক্তার মানে পাগলের ডাক্তার। মানসিক রোগ সব কিছু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, যে ওষুধ কখনো ছাড়া যায় না, এবং এটি ঘুমের ওষুধ দেওয়া হয়। আর শিশু কিশোরদের ব্যাপার হচ্ছে, শিশু কিশোরদের বিষণ্ণতা হয়, ওকে একটু আদর করলে বিষণ্ণতা চলে যায়, ঘুরতে নিয়ে গেলেই হয়ে যাবে, খেলনা কিনে নিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা হচ্ছে পড়াশোনা করে না, ইচ্ছে করে করে না, কিন্তু এই বাচ্চাটা যে পড়াশোনা বিষণ্ণতার কারণেও না করতে পারে, অথবা তার ভিতরে এনজাইটি হচ্ছে, লার্নিং ডিসেবিলিটি আছে, সে কারণে হতে পারে, সেটা তারা বাবা মারা বুঝতে চান না। এগুলো খুব বড় বড় স্টিগমা। আপনার কথা দিয়ে আমার একটা মুভির কথা মনে পড়ে গেল, আমির খানের একটা মুভি ছিল তারে জামিতে। তো ওইখানে কিন্তু ব্যাপারটা তাই দেখায় যে সে হচ্ছে একেবারে পড়াশোনা করতে চায় না, কিন্তু বাবা মা খুব স্ট্রিক্টলি তাকে বোর্ডিং স্কুলে দিয়ে আসে। পরে সেটা জানা যায় আসলে এটাও এক ধরনের রোগ, যেটাকে আসলে কিভাবে ভালোবাসা দিয়ে বা তাকে বুঝতে পেরে আমরা এটা চিকিৎসা করতে পারবো, সেটাও এক ধরনের ব্যাপার। আচ্ছা, আমি এবার একটু জানতে চাচ্ছি যে আপনি একটু আগে আপনার সাথে আলোচনা করছিলাম যে কিশোরদেরকে এখন যদি মোবাইল না দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ইউজ করতে না দেওয়া হয়, তখন কিন্তু তারা এই পর্যন্ত চলে যায় যে বাসায় বাবা মাকে বাজে ভাষায় কথা বলছে, বাজে আচরণ করছে, ঘরের জিনিসপত্র পর্যন্ত ভেঙে ফেলছে। তখন আসলে বাবা মা কি করবে, বা সুসাইডাল টেন্ডেন্সিও কিন্তু বেড়ে যাচ্ছে যে আমাকে এটা না দিলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো, তখন বাবা মারা কি করবেন? আচ্ছা, আমরা যতগুলো মানসিক স্বাস্থ্যের ওয়ার্নিং সাইন বলি, তার মাঝে একটা বড় ওয়ার্নিং সাইন হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন বা সুইসাইডাল অ্যাটেম্প্ট। তো বাচ্চা যখন সুইসাইডাল থ্রেট করে, সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং সেক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে, এবং প্রয়োজনে আমরা এক্ষেত্রে ভর্তি করতে বলি। কারণ আমি যদি বাচ্চাটাকে এখানেই আমি ইন্টারাপ্ট না করতে পারি, সে হয়তো বা আবেগের বশে সুইসাইড করে ফেলতে পারে।
তো এইরকম কোনো কন্ডিশন যদি হয় যেটা আমি বাসায় কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে মানসিক রোগের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভর্তি করার ব্যবস্থা করতে হবে এবং সেভাবে কাউন্সিলিং ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তার থেকে বড় ব্যাপার হলো কি, প্রিভেনশন ইজ বেটার। আমি এই পর্যায়ে যাওয়ার আগেই যেন একটু অ্যাটেনশন দিই, মনিটর করি, না পারলে আমি সাহায্য নেই, সাহায্য চাইলে আমার কিন্তু প্রিভেনশন করতে পারবো, এই পর্যন্ত তীব্রতায় আসে না। আচ্ছা, ভর্তি করার কথা যখন বললেন যে একজন বাবা মা কখনোই চাইবে না তার বাচ্চাকে হচ্ছে একটা মানসিক হাসপাতালে গিয়ে ভর্তি করবে, এটা কিন্তু তাদের কাছে একটা ট্যাবুর মতো এখনো বলতে পারি, যে মানসিক হাসপাতালে ভর্তি করছি তার মানে কি আমার বাচ্চা পাগল নাকি। তো এই যে ভর্তির বিষয়টা, কতদিন ভর্তি হয়ে থাকতে হবে বা ভর্তির পরে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন এই ধরনের বাচ্চাদেরকে? আচ্ছা, ভর্তিটা আমরা আসলে কেন করি? ট্রিগার্ড এরিয়া থেকে বাচ্চাটাকে একটু সরিয়ে রাখার জন্য। তো ভর্তি যদি না করতে চায়, বাসায় বসেও কিন্তু এটি কন্ট্রোল করা সম্ভব যদি সে পারে। এটি এনশিওর করতে না, আমি আমার বাচ্চাকে 24 আওয়ার্স মনিটর করব, সে সুইসাইডাল অ্যাটেম্প নিতে পারবে না, এটা আমি এনশিওর করছি, তাহলে কিন্তু সে বাসায় রেখেও করতে পারে। সেখানে আমরা যেটি করি, কাউন্সিলিং করি, বাচ্চাকে ফার্স্টে কাম ডাউন করে তার সাথে কথা বলা হয়, কাউন্সিলিং করা হয়, এবং তীব্রতা অনুযায়ী যদি দেখা যায় না তার মাঝে বিষণ্ণতার রোগ আছে, এংজাইটি রোগ আছে বা অন্য কোনো রোগে সে ভুগছে, তখন কিন্তু মেডিকেশনও আমরা হেল্প নিয়ে থাকি। তো এই সব কিছু মিলিয়ে আমরা ট্রিটমেন্টটা করি এবং কাউন্সিলিংটা লম্বা সময় করতে হয়। আচ্ছা, কাউন্সিলিং এর সময় বাচ্চা সহ কি বাবা মাও হচ্ছে সেখানে থাকবেন নাকি শুধুমাত্র বাচ্চার কাউন্সিলিংটা করতে হবে? অবশ্যই বাবা মাকে থাকতে হবে, কারণ বাচ্চা বাবা মা পুরোটাই একটি পরিবার। আমি যদি বাচ্চার বিহেভিয়ারকে মডিফাই করতে চাই শুধুমাত্র বাবা মার বিহেভিয়ারকে মডিফাই না করে, তাহলে আমি ইফেক্টিভ রেজাল্ট পাবো না। আচ্ছা, এবার একটু জানতে চাই, কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা প্রচন্ড পড়াশোনা করে, সারাক্ষণ বইয়ের সামনেই হচ্ছে বসে থাকে, তারপর রেজাল্ট ভালো হচ্ছে না, এবং বাবা মা কিন্তু এটা নিয়ে খুবই বিষণ্ণতার মধ্যে ভুগে থাকেন যে আমার বাচ্চা তো সারাক্ষণ পড়ে, 10টা টিচার দিয়েছি, 5টা কোচিং দিয়েছি, তারপরও কেন রেজাল্ট ভালো হচ্ছে না? আচ্ছা, এখানে কথা হচ্ছে পড়াশোনাই জীবন না, পড়াশোনা জীবনের একটি অংশ, কিন্তু বাবা মায়েরা সন্তানের ভিতরে এই ইনপুটটা দেয়, তুমি যদি A+ না পাও তোমার জীবন শেষ। আমাদের এই ইনপুটটা দিতে হবে, না তুমি চেষ্টা করছো সেটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, এবং পড়াশোনাই জীবন না, তোমার জীবনের আরও অনেক অংশ আছে। তো আমি যদি আমার বাচ্চার রুটিনটাকে এইভাবে মডিফাই করি যে একটা নির্দিষ্ট সময় পড়বে, একটা নির্দিষ্ট সময় সে তার শখের কাজগুলো করবে, সে ভেন্টিলেট করবে, সে রেস্ট নেবে, তাহলে পড়াশোনার আগ্রহ এবং কোয়ালিটি বাড়ে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাচ্চা সারাক্ষণ বই নিয়ে বসে থাকে কিন্তু পড়াশোনার রেজাল্ট ভালো করে না, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে আসলে তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। অ্যাটেনশনের ডেফিসিয়েন্ট থাকতে পারে, ADHD বলি আমরা এটাকে, যে অমনোযোগের রোগ। আবার হতে পারে তার লার্নিং ডিসেবিলিটি আছে, ডিসলেক্সিয়া আছে, সে অনেক পড়ছে কিন্তু আসলে সে বুঝতেছে না, সে পড়ার পরে যে বোঝার ক্ষমতাটা সেটা তার ভিতরে নেই। তো সেটাকে যখন আমরা ভেঙে ভেঙে তার মতো করে রিমেডিফাই করি, তখন কিন্তু সে কোয়ালিটিটা ইমপ্রুভ করে। সো এরকম যদি হয়ে থাকে আমরা যেন পরামর্শ নিই, এটাই আমার অ্যাডভাইস। খুব সুন্দর করে ডাক্তার জ্যোতি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আমাদের সাথে আলোচনা করলেন, এবং আশা করছি যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তারা হচ্ছে এই আলোচনা থেকে তাদের যে বাচ্চারা রয়েছেন তাদের প্রতি যত্নবান হবেন, তাদের প্রতি আরও ভালোবাসা দিয়ে হচ্ছে তাদেরকে যাতে হচ্ছে আগলে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জ্যোতি আপনাকে ডক্টর সন কলে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।